আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সংবাদে। সাথে আছি আমি রফিকুল ইসলাম কামাল। প্রথমে শিরোনাম। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় আরও 3 পুলিশ সদস্য সাসপেন্ড। পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিব করোনায় আক্রান্ত। ওআইসির ৪৭তম সম্মেলনে যোগদানের সফর বাতিল। দেশে আরও দীর্ঘ হচ্ছে করোনা ভাইরাসের মৃতের তালিকা। গত ২৪ ঘন্টায় আরও ৩৯ জনের মৃত্যু। পাথর কোয়ারি বন্ধ হয়ে পড়ায় কর্মক্ষেত্র হারিয়ে বিপাকে ব্যবসায়ী ও শ্রমিকরা। সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন ডক্টর রমা বিজয়। করোনা ভাইরাসে সিলেটে আরও একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৬। উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালককে সংবর্ধনা দিয়েছে বিএনএ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান আহমদ হত্যার ঘটনায় আরও 3 পুলিশ সদস্যকে সাসপেন্ড করা হয়েছে। এ নিয়ে রায়হান আহমদ হত্যার ঘটনায় 9 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হলো। এছাড়া গ্রেফতার করা হয়েছে 4 পুলিশ সদস্যকে। সাসপেন্ড হওয়া 3 পুলিশ সদস্য হলেন কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত সৌমেন মিত্র, এসআই আব্দুল বাতেন ও এএসআই কুতুব আলী। সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে এ 3 জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে গাফিলতি, এসআই আকবর হোসেন বুইয়ার পলায়ন সব মিলিয়ে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। রায়হান হত্যা মামলায় এখন অবধি মূল অভিযুক্ত এসআই আকবর সহ 4 পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। কনস্টেবল টিটু চন্দ্র দাস, হারুনুর রশিদকে 2 দফায় 8 দিন করে এবং এএসআই আশেক এলাহিকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে তাদেরকে প্রেরণ করা হয় কারাগারে। এদিকে রায়হানকে ছিনতাইকারী হিসেবে অভিযোগকারী শেখ সাইদুর রহমানকে গত 15ই নভেম্বর প্রতারণার মামলার গ্রেফতার দেখায় পিবিআই। পরে তাকে নেওয়া হয় 3 দিনের রিমান্ডে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন করোনায় আক্রান্ত হয়েছেন। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনও একই সাথে করোনা পজিটিভ হওয়ায় তাদের নাইজার সফর বাতিল হয়েছে। বুধবার সকালে তাদের ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে নাইজার যাওয়ার কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইসলামিক সহযোগিতা সংস্থার পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৭তম সম্মেলনে যোগদানের জন্য নাইজার সফর উপলক্ষে নিয়মিত পরীক্ষার অংশ হিসাবে করোনা পরীক্ষা করা হলে গত রাতে ফলাফল জানা যায়। পররাষ্ট্রমন্ত্রীর শরীরে করোনার কোনো লক্ষণ নেই। তবে চিকিৎসকের পরামর্শ মেনে পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। ওআইসির এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা হিসেবে তার যোগদানের কথা ছিল। পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস তথা ওআইসিতে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তাদের সমন্বয়ে একটি দল এ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নাইজার সফর উপলক্ষে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের করোনা পরীক্ষা করা হলে তারও পজিটিভ ফলাফল আসে। তিনিও চিকিৎসকের পরামর্শ মেনে বাসায় আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। দেশে মহামারী করোনা ভাইরাসে মৃতের তালিকা আরও দীর্ঘ হচ্ছে। গত 24 ঘন্টায় আরও 39 জনের মৃত্যু হয়েছে। এদিকে নতুন করে 2156 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হল মোট 4,54,146 জনের। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় দেশে 16,001 জনের নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো 26,96,150টি। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,302 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 3,69,179 জন। মারা যাওয়া 39 জনের মধ্যে 27 জন পুরুষ ও 12 জন নারী। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 6,487 জনে। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ 4,982 জন এবং নারী 1,505 জন। সিলেটের কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, চাতক সহ এ অঞ্চলের 10 লক্ষাধিক জনগোষ্ঠীর জীবন জীবিকা রক্ষায় পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সম্প্রতি সভা সমাবেশ চালিয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। কর্মক্ষেত্র বন্ধ হয়ে পড়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ী ও শ্রমিকরা। জীবন ও জীবিকার পথ বাঁচাতে তাদের দাবি পাথর কোয়ারিগুলো খুলে দেওয়ার। বোমা মেশিন সহ পরিবেশের ক্ষতিকারক যন্ত্র ব্যবহারের ফলে এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এসব পাথর কোয়ারি সংলগ্ন এলাকা।
তাই মুমূর্ষু অবস্থা থেকে এসব এলাকার প্রকৃতিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সাকিব মিঠু। যেখানে ছিল শ্রমিকদের কর্মযোগ্য সেখানে এখন শুধু শুনশান নীরবতা চারদিকে। সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য যে ছোট ছোট নৌকা ব্যবহার হতো সেগুলো এখন প্রায় বন্ধ রয়েছে। বন্ধ বহু ক্রাশার মিল, পাথর পরিবহনের জন্য যে যান ব্যবহার হতো সেগুলো বন্ধ পড়ে রয়েছে। আমরা খুব কষ্টেতে আছি, যদি পাথর কোয়ারিটা হয় তাহলে আমি খুব ভালো হয়। এখন আমরা না পাইতেছি ভাত, না পাইতেছি কাপড়, খুব কষ্টে একবেলা খাই আর দুবেলা না খাইই থাকি। শুধু কি কর্মহীন, পাথর কোয়ারি বন্ধ হওয়ার পর বেকার হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন কোয়ারি শ্রমিকেরা, বেকার বহু পরিবহন শ্রমিকও। পাথর কোয়ারিটা খোলা হলে আমাদের মানে সব সমস্যার সমাধান হবে। আমরা অনেক অভাবের ভিতরে আছি, এমনকি বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের ভিতরে আছি। কাজকর্ম হইলেই মনে করেন জাপলংয়ের সচ্ছল হইলেই আমরাও সচ্ছল, দোকান বাকি দিতে পারতেছি না, অনেক সমস্যা বাবা, অনেক সমস্যা। তবে তাদের অনেকের দাবি পরিবেশ ধ্বংসী বোমা মেশিন নয়, তারা চান সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের সুযোগ। ভালো গিয়া পারা যায় না, রুজি নাই, তো আমরা গরিব বাঁচতাম গিলা। মঙ্গলবার সিলেটের জাফলংয়ে পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে সমাবেশ করেছেন মালিক ও শ্রমিকরা। এ সময় তারা বলেন, পাথর কোয়ারি বন্ধ হওয়ার কারণে মালিকরা ঋণগ্রস্ত আর শ্রমিকরা কর্মহীন, বেকার। তাই প্রশাসনের কাছে অনুরোধ জানান কোয়ারি খুলে দেওয়ার। যে সমস্ত এলাকায় ইসিএ মুক্ত করা হয়েছে ওই সমস্ত এলাকায় আমরা পাথর তুলতে চাই না, কিন্তু ইসিএ বহির্ভূত যে এলাকাগুলো আছে সেগুলো থেকে আমরা সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করতে চাই, যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। কিন্তু একটি বিশেষ মহল তাদের স্বার্থের জন্যই আজকে কোয়ারিগুলো বন্ধ রেখে আমাদের 10 লক্ষাধিক শ্রমিক আজকে বেকার হয়ে আছেন, আমাদের মালিকরা আজকে বেকার হয়ে আছেন, অসহায় হয়ে পড়েছেন, মালিকরা ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। সিলেট বিভাগের 10 লক্ষ মানুষ আমরা বসে খাইতে চাই না, আমরা চাই কর্ম করতে, কর্ম করে ভাত খেতে চাই। আমি এই জাফলংয়ের ইতিহাসিক মামার দোকান পয়েন্ট থেকে আমরা কোনো কিছুই করবো না আমাদের কোয়ারি খুলে না দিলে। আমাদের কোয়ারি যতক্ষণ খুলে না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তবে অনেকে চান একটি এক্সিট প্ল্যান হলে ভালো হয়। একটা সময় দিয়ে কোয়ারি বন্ধ করলে সেই সময়ের ভেতরে তারা বিকল্প পথ দেখতে পারবেন। বোমা মেশিন সহ পরিবেশ ক্ষতি হয় এমন যন্ত্র ব্যবহার করার কারণে প্রশাসন এসব এলাকায় পাথর উত্তোলন বন্ধ করে দেয়। বোমা মেশিনের কারণে পুরো এলাকা হুমকির মুখে পড়ে। সাকিব মিঠু, বাংলাভিউ, সিলেট। সিলেটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডক্টর রমা বিজয় সরকার। তিনি ঢাকার তিতুমির সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। সিলেট শিক্ষা বোর্ডে চেয়ারম্যানের পদ দীর্ঘদিন ধরে শূন্য ছিল। গেল মার্চ মাস থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন বোর্ডের সচিব মুস্তফা কামাল। আজ বুধবার ডক্টর রমা বিজয় সরকারকে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পদে প্রেষণে পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন চেয়ারম্যান ডক্টর রমা বিজয় সরকারের গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলায়। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। তিনি সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা ছিলেন। গত 24 ঘন্টায় করোনা রোগে শনাক্ত হয়েছেন 34 জন এবং সুস্থ হয়ে উঠেছেন 35 জন। সর্বশেষ মারা যাওয়া ওই ব্যক্তি সিলেট নগরীর শহীদ ডাক্তার শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই ব্যক্তিকে নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 243-এ। এর মধ্যে সিলেট জেলায় 180 জন, সুনামগঞ্জে 25, হবিগঞ্জে 15 ও মৌলভীবাজারে 22 জন। বিভাগীয় পরিচালক স্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন 14,457 জন। এর মধ্যে সিলেট জেলায় 8,302 জন, সুনামগঞ্জে 2,453, হবিগঞ্জে 1,881 ও মৌলভীবাজার জেলায় 1,821 জন রয়েছেন। সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা মুক্ত হওয়া 35 জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া রোগীর সংখ্যা 13,231 জন।
এর মধ্যে সিলেটে ৭,৫৭১, সুনামগঞ্জে ২,৩৯৩, হবিগঞ্জে ১,৫৫৮ ও মৌলভীবাজারে ১,৭০৯ জন আছেন। গতকাল পর্যন্ত সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৩১ জন। সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী ও নবযোগদানকৃত পরিচালককে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ। সোমবার সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট ১ আসনের সাংসদ ডক্টর এ.কে আব্দুল মোমেন। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোমেন বলেন, করোনা মহামারীতে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সেস অ্যাসোসিয়েশন সারা দেশের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সারা দেশের যতগুলো নার্সিং সংগঠন আছে তাদের মধ্যে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা সবচেয়ে কল্যাণকর ভূমিকা রেখেছে। আমি বুঝি না সিঙ্গাপুরের হাসপাতাল থেকে কেন আমার দেশের হাসপাতাল ভালো হবে না। নিশ্চয়ই হবে, বিশেষ করে সিলেট এলাকায়। সিলেট এলাকায় যথেষ্ট অবস্থাপন্ন লোকজন আছেন, অনেকগুলো হাসপাতাল গড়ে উঠেছে। তবে এইবারের এই কোভিডের সময় দেখলাম যে প্রাইভেট হাসপাতাল ভালো হোক খারাপ হোক, আপনার এরা একটা ভয়ে ছিলেন। তারা কোভিডের ভয়ে অনেক পেশেন্ট দেখেন নাই। পরবর্তীতে অবশ্য তারা তাদের নীতি পরিবর্তন করেছেন। তবে সরকারি হাসপাতাল ভালো হোক মন্দের হোক সবাই সেখানে সেবা পান। শেষ আশ্রয় হচ্ছে সরকারি হাসপাতাল। বিএনএ উসমানী হাসপাতাল শাখার সভাপতি শামিমা নাসরিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিদায়ী পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ ইউনুসুর রহমান ও হাসপাতালে নবযোগদানকৃত পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ব্রায়ান বঙ্কিম হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুকুদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়, সহকারী পরিচালক ডাক্তার আবুল কালাম আজাদ। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।